প্রিয় ছাত্র ছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর চতুর্থ অধ্যায়। তোমরা জানতে চেয়েছিলে স্যার কিছু সাজেশন দিন, পরীক্ষা চলে এসেছে, সুতরাং আমি সেইখানে দাঁড়িয়ে তোমাদের অধ্যায় ধরে ধরে আমি সাজেশন দেব 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরে। দেখো, অধ্যায় ধরে ধরে দিলে ব্যাপারটা মনে হচ্ছে আর একটু পরিষ্কার হবে তোমাদের কাছে, সেই জন্য আমি সমগ্র সাজেশনটা একসঙ্গে না দিয়ে অধ্যায় ধরে ধরে তোমাদের সামনে উপস্থাপন করব। কেমন? আশা করি প্রশ্নগুলো তোমাদের সবারই কমপ্লিট হয়েছে। যদি না হয়ে থাকে আমি চাইবো যে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করবে। এগুলো মনে হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম। কেমন? প্রথম প্রশ্ন আমি রেখেছি 2 নম্বরের। দেখো, 13টা প্রথম প্রশ্ন 2 নম্বরের রেখেছি এই অধ্যায় থেকে। প্রশ্নগুলো হচ্ছে, সংঘবদ্ধতার ধারণা দাও। কে কবে মহারানী ঘোষণাটি প্রকাশ করেন? মহারানীর ঘোষণাপত্র কি? মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি? দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা কে কেন প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলার উদ্দেশ্য কি? ভারত সভার দুটি উদ্দেশ্য লেখো। জমিদার সভা ও ভারত সভার পার্থক্য লেখো। দুটো পরপরই 2023 সালে এসেছে। ভারত মাতার বিবরণ দাও। 19 শতকে কে কেন সভা সমিতির যুগ বলেছেন? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজকে ব্যঙ্গ করেছিল? এবং জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি? এবং সর্বভারতীয় জাতীয় সম্মেলন কি? এইগুলো কিন্তু করবে। দেখো, 2 নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হবে তোমাদের এর আগের ভিডিওতে আমি দিয়েছি। সেইখানে দাঁড়িয়ে 2 নম্বরের প্রশ্নগুলো কতটা লিখবো স্যার? দেখো, এখানে দেখো, মহারানীর ঘোষণাপত্র কি? এই মহারানীর ঘোষণাপত্র কি এইটা আমি যখনই লিখবো তখন বইতে কিন্তু বেশ কটা পয়েন্ট তুলে ধরা আছে, যে পয়েন্টগুলো আমরা কিন্তু জানি যে এবার থেকে ব্রিটিশরা আর কোনো সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হবে না, এটা লেখা আছে। এবং এবার থেকে ব্রিটিশরা দত্তক পুত্র নেয়ার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ শাসকরা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। এবং ধর্মীয় ব্যাপারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন ব্রিটিশ সরকার পর্যন্ত কোনো হস্তক্ষেপ করবে না, এটাও বলা আছে। যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের উচ্চ পদে তাদেরকে অধিষ্ঠিত করা হবে বা উচ্চ পদে নিয়োগ করা হবে, এটা তিনি বলেছিলেন। অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার মূল টার্গেট ছিল যে যেন তেন প্রকারেণ যে ভারতে ব্রিটিশ শাসন যেহেতু টলে গেল 1857 সালে মহাবিদ্রোহে, এটা সর্বভারতীয় আন্দোলন, সুতরাং যেন তেন প্রকারেণ এই ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করা। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ভারতীয়দের আনুগত্য লাভ, এটাই ছিল মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য, যেটা তোমরা বিভিন্ন টেস্ট পেপারে ব্যাখ্যাতে পেয়েছো। খেয়াল করে দেখো যে 1858 সালে মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কি, ব্যাখ্যা 1, 2, 3 করে কিন্তু লেখা আছে, সেখানে অনেক জায়গায় তোমরা পেয়েছো এটা। তাহলে মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছে 1857 সালের মহাবিদ্রোহ। সুতরাং এই ব্রিটিশ শাসনকে স্থায়ী রূপে আরও বেশি দিন এই ভারতবর্ষে যাতে টিকে থাকে, তাহলে এমন কিছু পথ অবলম্বন করতে হবে, এমন কিছু ভারতীয়দের ওপরে আনুগত্য সৃষ্টি করতে হবে ব্রিটিশের প্রতি, যে ব্রিটিশদের প্রতি যেন তাদের ঘৃণা, তাদের বিদ্বেষ এবং তাদের প্রতি যে কার্যকলাপ সেটা যাতে স্তব্ধ হয়। ভারতীয়দের মুখ বন্ধ করে দিতে হবে ভালো ভালো কিছু কাজের মধ্য দিয়ে। সেই ভালো কাজের মধ্যে কি বললো, যে দত্তক পুত্র নেওয়া যাবে, আর ব্রিটিশ সরকাররা সাম্রাজ্য বিস্তার করবে না, ওই সত্য বিলোপ নীতি বাতিল হয়ে গেল, ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না, ভারতীয়দের উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা ছিল না, উচ্চ পদে নিয়োগ করা হবে, এইগুলো বলা হলো। তাহলে মোট কথা, ব্রিটিশ দেখাতে চেয়েছে যে দেখো তোমাদের জন্য আমাদের প্রাণটা কতটা কাঁদে, বা আমরা কতটা তোমাদের সমব্যথী, বা তোমাদের কতটা সাহায্যে বা সহযোগিতায় আমরা আছি। তাহলে উত্তরটা কতটা লিখবো স্যার? এবার উত্তরটা ওখানে 5-7টা পয়েন্ট করে লেখা আছে, ওই যে লাইনগুলো আছে 5-7টা লাইন হবে, অতগুলো না লেখার দরকার নেই। যেহেতু 2 নম্বর, তুমি 2টো থেকে 3টে তুমি লিখে এসো। এবং কত সালে? 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1 নভেম্বর, 1858 সালে 1 নভেম্বর, এটা তুমি লিখে শুরুটা করে দাও। কেমন? তাহলে উত্তরটা কমপ্লিট হবে। এইভাবে কিন্তু উত্তরগুলো লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। স্যার মহারানী ঘোষণাপত্র তো অনেক, আমি কি অনেক লিখবো? দরকার নেই, 2 নম্বর তো, 2টো থেকে 3টে লিখলেই না।
কত সালে, কোথায়, হয়ে গেল। ঠিক এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা লিখবে। দেখো এখানে দেখো একটা প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজকে ব্যঙ্গ করেছিলেন, ঔপনিবেশিক সমাজকে কিভাবে ব্যঙ্গ করেছেন, এটা কিন্তু 4 নম্বরেও আমি রেখেছি, এখানে আমি আসছি পরে। তো এটা আমি কি লিখবো, মূলত গগনেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্যঙ্গ করেছেন, ভারতীয় যে সমস্ত ব্রিটিশদের অনুকরণ করছিল, ইউরোপীয়দের অনুকরণ করছিল, ভারতীয় সংস্কৃতি ভুলে গিয়ে তাদের, এবং সেই সঙ্গে সঙ্গে ব্রিটিশদের তিনি ব্যঙ্গ করেছেন। জাতাসুর, নবহুল্লোড়, তোমরা বীরবজ্র, এইগুলো তোমরা দেখেছো। তাহলে প্রত্যেকটাতে ভারতীয়র সঙ্গে সঙ্গে ইংরেজদের, তাহলে ভারতীয়রা কিন্তু তার ব্যঙ্গ থেকে, অর্থাৎ তার ভঙ্গিমা, ভারতীয়দের যে এই যে অনুকরণ প্রিয়, সংস্কৃতি ভুলে গিয়ে ব্রিটিশদের মতো চালচলন, যেটা কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশাতে যেটা আমাদের দেখিয়েছেন, বাবু সেনের চরিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন না। আবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে যেটা তো লিখেছিলেন গোরাতেও কিন্তু দেখালেন যে এই যে ভারতীয়রা স্বদেশ প্রীতির এই ন্যাকামিপনা উনি পছন্দ করেননি, এবং পছন্দ না করে তিনি ওই আন্দোলনে বুঝতে পেরেছিলেন যে অনেকে প্রাণ ছিল না। দেখো প্রাণ না থাকলে কোনো আন্দোলন সফল হয় না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আঘাত করেছিল, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঘাত করেছিল, এবং এইগুলো আঘাত করেছিল বলে ওরা এইভাবে বিভিন্ন সাহিত্যের মধ্যে দিয়ে, ছবির মধ্যে দিয়ে, উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের সামনে তাদের ভারতীয়দের এই চরিত্রটা তুলে ধরেছিল। তাহলে গোরা সেখানে একজন ইউরোপীয়, সে ভারতীয় নয়, সে জন্মও এখানে নয়, সে ভারতীয়র কোনো কিছুই তার মধ্যে ছিল না, কিন্তু না থাকলেও সে বিদেশি হয়েও ভারতীয়কে মনে প্রাণে ভালোবেসেছে, ভারতবর্ষকে মনে প্রাণে ভালোবেসেছে, এবং ভারতের থেকেও দেশপ্রেম, এই দেশের জন্য তার অগাধ, তার প্রমাণ। তাহলে গোরার উপন্যাসের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ এটা দেখাতে চেয়েছেন যে আমরা ভারতীয় হয়ে এই ভারত প্রেমী আমরা হতে পারিনি, আর অভারতীয় হয়ে ভারত প্রেমীর এই চরিত্রটা, গোরা চরিত্রটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দেখো কাকে ভারতবর্ষের ভারত প্রেমিক বলা হয়, কিভাবে দেশপ্রেম জাগে, কিভাবে ভারতের জন্য প্রাণটা কাঁদে, এই ভারতের সমস্ত কিছু কিভাবে শিরায়, উপশিরায়, রক্তে, মজ্জায় কিভাবে ধারণ করতে হয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিদেশি চরিত্রের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে এইখানে ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়েও কিন্তু গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতের মানুষকে, কোন শ্রেণীর মানুষ, বাবু শ্রেণীর মানুষ, অনুকরণ প্রিয় মানুষ, কোনো কারণ নেই ভারতীয়দের সভ্যতা সংস্কৃতিকে অবজ্ঞা করা, কোনো কারণ নেই, কিন্তু অবজ্ঞা করছে, এইটা কিন্তু পছন্দ করেননি। এবং ঔপনিবেশিক সমাজে ব্রিটিশদের সমস্ত কিছুই যে ভালো ছিল তা কিন্তু নয়, সেইগুলোও তিনি তার ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। ঠিক উত্তরটা কিন্তু এইভাবেই লিখতে হবে, শুধু ব্রিটিশদের আঘাত করে লিখলে হবে না, ভারতীয়দেরও যা কিছু ত্রুটি, ভারতীয়দেরও যা কিছু দুর্বলতা, সেটা আঘাত করেও কিন্তু তাকে লিখতে হবে, এটা কিন্তু মাথায় থাকে যেন। এবং এখনো যদি এই বিষয়ে তোমাদের ত্রুটি থাকে বা দুর্বলতা থাকে, এগুলো কিন্তু কাটিয়ে তুলতে হবে। বোঝা গেল কি বললাম? চেষ্টা করো, অনেক সময় আছে, টেনশনের কোনো কিছু নেই। এইভাবে তোমরা উত্তরগুলো লিখবে। কেমন? দেখো পরে আমি লিখেছি 4 নম্বরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? মহাবিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ? পক্ষ ও বিপক্ষে যুক্তি দাও। মহাবিদ্রোহ কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করা যায় মহাবিদ্রোহকে? 5, গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রকাশ পাওয়া যায় গোরাতে? ল্যান্ড হোল্ডার সোসাইটি কি কারণে প্রতিষ্ঠা হয়েছিল? গণেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল? এখানে উল্লেখ করে দিয়েছে ঔপনিবেশিক সরকার, সুতরাং সেখানে শুধু ঔপনিবেশিক সরকারেরটাই লিখবে। কিন্তু আনন্দমঠ জাতীয়তাবাদ বিকাশে কতটুকু সহায়তা করেছিল, এটা লিখবে। জাতীয় সম্মেলনের গুরুত্ব কি, যেটা কলকাতা 1883 সালে হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কপি হাউসে, তোমরা জানো, যার পুরো নাম অ্যালবার্ট হল, সেইখানে তার কি গুরুত্ব? ভীষণ গুরুত্ব। কারণ এই জাতীয় সম্মেলন এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে সর্বভারতীয় সংগঠন ছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলন করে কোনো লাভ হবে না। কারণ এর আগে অনেক আন্দোলন হয়েছে, সেগুলো সব আঞ্চলিক আন্দোলন, এবং অনেক তেজ ছিল, অনেক জোশ ছিল, অনেক দেশপ্রেম ছিল, অনেক সদিচ্ছা ছিল, অনেক সৎ ভাবনা ছিল, কিন্তু সবগুলোই ধুয়ে সাফ হয়ে গেছে। কেন? কারণ আঞ্চলিক
অর্থাৎ যে কোনো একটা রাজ্যের, যে কোনো একটা সম্প্রদায়ের, যে কোনো একটা জনগোষ্ঠী, যে কোনো একটা উপজাতি সংগঠন তারা আন্দোলন করেছিল, ফলে আন্দোলন সাফল্য লাভ করেনি। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কি পেলাম, যে একটা সর্বভারতীয় সংগঠন করতে হবে, এবং তারই পরিপ্রেক্ষিতে 1885 সালে তৈরি হবে কোন প্রতিষ্ঠান, জাতীয় কংগ্রেস। এরপরেই দেখবে কংগ্রেসকে যে ডাফরিন তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, বলেছিল অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, সেই সংগঠনকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, ডাফরিন, পরবর্তীকালে দেখব আমরা এই ব্রিটিশ সরকার কংগ্রেসকে নিয়েই সমস্ত কিছু গোলটেবিল বৈঠক থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই কিন্তু প্রাধান্য দিয়েছিল, সংগঠনটা এত মজবুত হয়েছিল। কেমন, তাহলে এইগুলো লিখতে হবে, এই জন্য গুরুত্বপূর্ণ। তারপরে 8 নম্বরের দুটো আমি রেখেছি এই অধ্যায় থেকে, জাতীয়তাবাদ বিকাশে উন্মেষের কারণ, জাতীয়তাবাদ উন্মেষের কারণ, আর মহাবিদ্যালয়ের চরিত্র বা প্রকৃতি লেখো। এই দুটো আমরা রেখেছি 8 নম্বরের এই অধ্যায় থেকে। কেমন, তাহলে প্রশ্নগুলো লিখতে গেলে কিন্তু সুন্দর করে লিখতে হবে, এবং লেখার ক্ষেত্রে একটু যেন হালকা না হয়। দেখো, যারা খাতা দেখেন অনেক অভিজ্ঞ মানুষ, একটু নতুনত্ব স্বাদ পেলে সেটা কিন্তু মনে থাকে, একটু নতুনত্ব পেলে তারা চার্মিং হয়, একটু নতুনত্ব পেলে তাদের মনটা জুড়িয়ে যায়, নম্বরটা বেরিয়ে আসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাদামাটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না, এবং ইভেন তুমিও পছন্দ করো না কিন্তু সাদামাটা কোনো কিছু। কেমন, তাহলে ওই সাদামাটার মধ্যে একটু আঙ্গিকটা একটু পাল্টে ফেলা, অন্য কিছু না। বোঝা গেল কি বললাম? তাহলে লেখার মধ্যে বৈচিত্র্য আনো, কিছু কিছু নতুন শব্দ প্রয়োগ করো, যে শব্দগুলো দেখে পরীক্ষক প্লিজড হন, এরকম কিছু শব্দ প্রয়োগ করো। কারণ ইতিহাস কিন্তু একটা সাহিত্য, এটা কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেললে চলবে না। লেখার কাঠামোর ওপরে, লেখার গুণগত মানের ওপরে, সাজানোর ওপরে কিন্তু তোমার নম্বরটা নির্ভর করছে। অনেক সময় বলে অনেক ছাত্রছাত্রী, তোমারই ক্লাসমেট যা বা আমাদেরও ছাত্রছাত্রী বলে, স্যার আমি তো লিখে রেখেছি, নম্বর কেন কম পেলাম? দেখো, নম্বর কম পাওয়ার ক্ষেত্রে তার ত্রুটিটা হচ্ছে যে উত্তর চাওয়া হচ্ছে সঠিক উত্তর দিইনি, তার ধারে পাশেই যায়নি, আগডুম বাগডুম লিখে চলে এসেছে। এটা লিখলে তো হবে না, আগডুম বাগডুম লেখার কোনো জায়গা নেই বর্তমানে। তোমরা জানো টু দ্য পয়েন্ট লিখতে হবে, সুতরাং টু দ্য পয়েন্টের ওপর উত্তর যতটা সুন্দর হবে, নম্বরটা তত সুন্দর হবে। অনেকে 8-10 পৃষ্ঠা নেয়, নম্বর পায় কত, 30-32। আবার অনেকে একটা পৃষ্ঠা নিলেও নিল কি না নিল, যে পৃষ্ঠাগুলো দেয় অনেক পৃষ্ঠা, তার মধ্যে উত্তরটা সুন্দর করে লিখে আসে, তাতেই কিন্তু দেখা যাচ্ছে তার অনেক নাম্বার উঠে গেল। সুতরাং পৃষ্ঠা নিলেই, বেশি লিখলেই নম্বর হবে, এটা কিন্তু একদম ফালতু কথা বর্তমান শিক্ষা ব্যবস্থায়। আর সর্বশেষ একটা কথা বলি, ভিডিও বড় করবো না, সামনে পরীক্ষা, যে তোমরা উত্তরগুলো লেখার আগে সর্বপ্রথম যে উত্তরটা তোমার কাছে সহজ সরল এবং প্রাঞ্জল হবে, কাটাকাটি হবে না, সেই উত্তরটা আগে লিখবে। কেমন, এই কথা থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সামনের দিন আমরা 5ম অধ্যায় 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ, আমার কাছে যেগুলো মনে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেব। সবাইকে ধন্যবাদ।